পৃথিবীতে এমন সৌভাগ্যবান সন্তান খুব কমই আছে যারা বাবার দেখানো পথ পাড়ি দিয়ে পেয়েছেন সফলতা, উজ্জ্বল করেছেন পিতৃমুখ। আধুনিক বাংলা গানের সুরের আকাশে তেমনি এক উজ্জ্বল ধ্রুবতারার নাম ফাহমিদা নবী। সুনামধন্য এই গায়িকার পথ চলার সঙ্গী ছিলেন বাংলা সঙ্গীতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাবা মাহমুদুন নবী, মা, বোন সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী সহ আপনজনেরা। স্বকীয় গায়কী আর রুচিশীল কথার গানে একটি গল্প নিয়ে হাজির হন এই গানের পাখি। 4 জানুয়ারি তার জন্মদিন ছিল। সেই আবেশে আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের তুমুল জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীকে। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। আপা, দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? থ্যাংক ইউ। খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। জন্মের পর থেকেই তো এই সঙ্গীতের এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছেন। দীর্ঘ এই যাত্রার ব্যাপারে জানতে চাচ্ছি, কেমন ছিল আপনার যাত্রাটি এই পর্যন্ত? যেহেতু সঙ্গীত পরিবারে জন্ম, মানে সঙ্গীতেই সব কিছুকে দেখেছি। বাবার সরল একটা হেঁটে চলা, পথ চলা, আর মায়ের আদর্শ, পড়াশোনা করতে হবে, দুটো কম্বিনেশনে আসলে সঙ্গীত এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল যে আর কিছু করি বা না করি, গানটাই গাইতে হবে, কারণ খুব ভালোবাসতাম গান ছোটোবেলা থেকে। তারপর তো ধীরে ধীরে আসলে বাবার পথ ধরেই অনুসরণ করেই আসলে সঙ্গীতে আসা, এবং কখনো ভাবিনি যে অনেক কিছু হয়ে যাব। এখনও হতে পেরেছি কিনা জানি না, তবে গান গাইতে ভালো লাগে, তাই গান গেয়ে যাই। 4 জানুয়ারি তো আপনার জন্মদিন গেল, কিরকম কাটলো আপনার জন্মদিনের দিন? খুবই ভালো, এবং যেহেতু একটা ফেসবুক হচ্ছে মানুষের এখন যোগাযোগের একটা বিশাল মাধ্যম, তো সবাই যে মনে করে, অনেক কিছু লেখে, এবং তাদের মনের যে ভেতরের যে আমাকে নিয়ে ভালোবাসা বা সম্মান, শ্রদ্ধাটুকু আমি পেয়েছি, আমার আসলে এখনও সেই মুগ্ধতা থেকে বের হতে পারিনি। জন্মদিনে আপনার 3টি গানের ব্যাপারে ঘোষণা শুনলাম, সেই 3টি গানের ব্যাপারে জানতে চাচ্ছি, কবে পাবো আমরা সেই গান? হ্যাঁ, 3টা গান করলাম। শামস সুমন, নতুন সুরকার, খুবই ভালো সুর করে, এবং 90 দশকের একটা ফ্লেভার নিয়ে তার গানের স্টাইলটা সে করেছে, এবং মিউজিক অ্যারেঞ্জমেন্টও খুবই সুন্দর। মনে করো একটা দুঃখের গান সুখের একটা আবহ তৈরি করে সেই গানগুলোকে করেছে, যেটা খুব কঠিন গাইতে, কিন্তু শুনতে সহজ লাগবে। তো সেই সহজ করে সুর করা খুবই ভালো, এবং সবসময় ভালো লেখেন গোলাম মোর্শেদ। তার কথায় 3টে গান আসছে, যে আসলো না বৃষ্টি, দুঃখের দলিল আর ইচ্ছে করে। এই 3টি গান নিয়ে এই তো গানের শুটিং হলো, রেকর্ডিং হলো, এখন তো সামনে আসবে। আর 4 তারিখে তো আমার নতুন একটা গান, আমার সুরে, ইলা মজিদের লেখা গানটা রিলিজ হলো। কোথায় রিলিজ হবে এটা? ওই গানগুলো হবে গান জানালা থেকে, 3টা গান। আর যে গানটা আমার রিলিজ হলো সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে। আপা, গান তো যেহেতু আবেগের একটি ব্যাপার আছে, গান আমাদের জীবনের সুখ দুঃখের কথা বলে, তো গান আপনাকে কিভাবে মুগ্ধ করে? ভালো প্রশ্ন করেছো। গান আমাকে মুগ্ধ করে গানের কথা এবং সুরটা যদি মিলে যায়, এবং আসলে এক একটা সময়ের মুহূর্তের অনুভূতিতেই আসলে এক একটা গানকে ভালো লাগে, তো সেই গানগুলো তখন আপন হয়ে যায়। আর তখনই কিন্তু সুর বের হয়, তখনই কিন্তু মনে হয় যে এই গানটা করি, ওই গানটা করি। এভাবেই গান আমার ভেতরে আসলে একটা পাখির বাসার মতো বাসা বেঁধে ফেলে। আপনার নিশ্চয়ই মনে আছে, শৈশবে যখন প্রথম মঞ্চে উঠলেন, তখন আপনার বাবার লেখা সুরে আপনি গাইলেন আমি এক পঙ্কিল পদ্ম। তখন থেকে কি ভেবে নিয়েছিলেন সঙ্গীতকে পেশা হিসেবে নেবেন? ছোটবেলায় আমি বুঝতাম না যে আমি আসলে এটাকে পেশা হিসাবে নেওয়া যায় কি না, কিন্তু আমার সবসময় মনে হতো আমি গান করব। আমার গান খুব ভালো লাগতো। আর আব্বা যখন গান গাইতো না, এবং আমাদের বাসায় শিল্পীরা আসতো, সবাই মিলে গান গান গান, আমার মাও কিন্তু খুব ভালো গান গাইতেন। তো সব কিছু মিলিয়ে আমার মনে হতো যে আমি গান করব, কিন্তু পেশা হিসেবে নেওয়া যায় সেটা পরে বুঝলাম, বড় হওয়ার পর। আপা, আমরা প্রতিটি ছবিতে দেখি যে আপনার চুলে অলওয়েজ ফুল থাকে, বা চুলের সাইডে অলওয়েজ রাখেন
এটা রহস্য কি? এটা কি রহস্য মানে কি, প্রথমে হতো কি, আমি যখনই কোনো অনুষ্ঠানে যেতাম ছোটবেলা থেকে, আমি ভীষণ ফুল চোর ছিলাম ছোটবেলায়। আচ্ছা আচ্ছা। অনেক ফুল চুরি করতাম মানুষের বাসা থেকে। হ্যাঁ, আমার এটা একটা মানে, মনে করো কোথাও যাচ্ছি রিক্সা থেকে নেমেও হলে ওই ফুলটার দিকে তাকালাম, ফুলটা ছিঁড়তেই হবে আমাকে, নিতেই হবে। তো এইরকম আমি ছিলাম। কিন্তু তারপরে যখন অনুষ্ঠান করতে যেতাম, ধরো অনেক কিছু কিনলাম, একটা হয়তো মালা পরবো, কানের দুল পরবো, দেখা গেল শুটিংয়ের সময় কিছুই নিয়ে যায়নি। তখন ওই যে গাছে ফুল থাকতো, সেটা নিয়ে একটা ফুলটা লাগিয়ে ফেলতাম। এই থেকে ধীরে ধীরে মানে যারা দর্শক শ্রোতা, তখন তারা ফুলটাকে ডিমান্ড করা শুরু করলো যে আপনার ফুল কই, মানে ফুল ছাড়া আমি ছাড়া ফুল, এটা হয় না আসলে, কিছু একটা মিসিং মনে হয়। মিসিং মনে হয়। তাই জন্য সবসময় আজকের এই অনুষ্ঠানেও আমি আসলে ফুল পরে এসেছি তোমাদের কলা কৌশলীদের জন্য। ওরা বলতো আপা ফুল কই, আপনি ফুল ছাড়া মানায় না। আপা, আপনার গান নিয়ে আমরা আরো কথা বলবো, যাচ্ছি একটি বিরতিতে। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ওয়েলকাম ব্যাক টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। দর্শক, আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনার মাও খুব ভালো গান গেতেন। সম্ভবত তিনি তখন ওস্তাদ আমানুল্লাহ খানের কাছে আপনাকে তালিমের জন্য নিয়ে যান। মনে পড়ে সেই দিনগুলোর কথা? হ্যাঁ, কারণ ছোটবেলায় যখন আমরা খুব গান গাইতাম, আমি চিৎকার করে গান গাইতাম। কিন্তু আমার খালারা আসতো, খালারা মামারা গান গাইতো, তো আমি আর সুমা মানে সামিনা অনেক গান করতাম। তখন আমার মা বলল যে ওরা যদি গানই করতে হয় তাহলে ওদেরকে অবশ্যই ওস্তাদের কাছে সারগাম উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে হবে, এটা বেসিক। তখন আমার মায়ের কারণেই আসলে আমরা ওস্তাদ আমাদের বাসায় আসতো। আমার আব্বার একটা স্কুল ছিল, আধুনিক সঙ্গীত নিকেতন, সেই স্কুলে উনি গান মানে উচ্চাঙ্গ সঙ্গীতটা শেখাতেন। তখন আমি আর সামিনা আমরা তালিম নেই। আপা, আমরা ফ্রেমে আপনার ফ্যামিলি মেম্বারদের দেখতে পাচ্ছি। হ্যাঁ। সবাই কেমন আছেন? কে কোথায় আছেন? আলহামদুলিল্লাহ, পঞ্চম এখানেই বাংলাদেশেই আছে। আর অন্তরা আমার ছোট বোন, ও থাকে লন্ডনে। আর আমরা দুজনে তো এই তো। দেখা করতে যাওয়া হয় লন্ডনে? হ্যাঁ, আমার মেয়েও তো থাকে লন্ডনে, তো সুতরাং আমার তো যাওয়া আসা আছেই, মানে ওটা অনেকটা সেকেন্ড হোমের মতো হয়ে গেছে। রোমান্টিক বা মেলোডিয়াস গান শ্রোতারা আপনার কণ্ঠে শুনতে বেশ ভালোবাসেন। আপনার কোনটি বেশি পছন্দ? আমি সবসময় আমার মা বলে যে তুমি একজন শিল্পী, তোমাকে সব ধরনের গান গাইতে হবে। এটা সত্যি কথা, মানে সব রকম গানের একটা স্টাইল থাকতে হবে। কিন্তু আমাকে সবসময় দেখি ইয়াং থেকে শুরু করে যারা বড় সুরকার আছেন সবাই আমাকে একটু স্যাড রোম্যান্টিক গান দেয়। রোম্যান্টিকই কিন্তু খুব স্যাড। এটা আসলে আমি কিছু করিনি, মানে আমার ইন্ডাস্ট্রিতেই যারা সুরকার তারাই আমাকে দেয় এবং সবাই পছন্দ করে আমার কাছে এই ধরনের। আর আমারও গাইতে ভালো লাগে, কারণ আমার বাবাও কিন্তু খুব স্যাড রোম্যান্টিক গান গাইতো। সামিনা আপাও দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী। যদিও দুজনের মধ্যে স্বতন্ত্র বোধ আছে, কিন্তু আপনাদের দুজনের মধ্যে শুদ্ধ সঙ্গীত চর্চা ও গান নির্বাচনে উচ্চ স্তরের রুচি বোধ লক্ষ্য করা যায়। শুধু পারিবারিক শিক্ষাই কি এর কারণ? পারিবারিক শিক্ষা শুধু না, আশপাশ, আমার বাবা, হ্যাঁ এটা তো আছেই, পরিবার থেকে আসা। এবং শুদ্ধভাবে আসলে একটা সাংস্কৃতিক চর্চা না করলে তুমি কিন্তু কিছু দিতে পারবে না সমাজকে, আমার যেটা মনে হয়। তো আমি একটু আর আধুনিক গান যেহেতু আমরা গাই, তো সেখানে যদি শুদ্ধ উচ্চারণটা না হয় তাহলে আসলে মানুষকে আমি কি শোনাবো? আমি যদি ভুল করি তাহলে তো দর্শক শ্রোতাও ভুল করবে। তো সেই জন্য আমাদের একটু শুদ্ধ চর্চার দিকে নজর। এবং আমাদের বাসায় একটা নিয়ম ছিল যে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। আপা, আমাদের বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রি কেমন দেখছেন? আমরা কি রাইট ট্র্যাকে আছি? আসলে আমরা এখন সবাই কিন্তু এক একজন এক একটা টিভি চ্যানেল, আমরা সবাই এক একটা চ্যানেল। তো যে যার মতো করে, যে তুমি একটু আগে বললে যে শুদ্ধ উচ্চারণ, শুদ্ধতার দিকে নজর, আমার শুদ্ধতার দিকে নজর, আরেকজনের কি নজর, কোন দিকে তার যেতে ইচ্ছে করছে, যেহেতু সবাই আমরা এক একটা চ্যানেল,
তো সে সেভাবে কাজ করছে। তবে যদি সবসময় একটা শুদ্ধতার দিকে না যায়, তাহলে হবে কি, পরবর্তীতে নিজেই কষ্ট পাবে। অনেকেই বলে বাংলা সঙ্গীতের মধুর বিষয় হলো মেলোডি। এখনকার সঙ্গীতে কি সেরকম রোমান্টিকতা ও মেলোডি দেখতে পান? আচ্ছা, বর্তমান যুগে আসলে যেই জেনারেশনটা এখন একটা তরুণ জেনারেশন, ওদেরকে যেভাবে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, ওরাও সেদিকেই যাচ্ছে, একটা অস্থিরতার দিকে। আর তুমি যদি বলো যে মধু মেলোডি বাংলা গানে যেটা প্রয়োজন থাকা, সেটা কি আছে? সেটা নেই। সেটার জন্য আসলে একটা ধারায় যেতে হবে। ওটা হয়তো সবাই আসবে ফেরত, কিন্তু একটা সময় যায় না যে একটা অগোছালো সময়, সেটা এখন হয়তো আছে। ওরা নিজেরাই বুঝবে যে এটা দিয়ে আসলে বেশি দিন টিকে থাকা যাবে না। এখনো বেশ ভালো গান হচ্ছে, কিন্তু সেই গানগুলোর স্থায়িত্বতা এত কম কেন? কারণ কি, যখন তুমি স্পষ্ট করে একটা গানকে গাইবে না, তখন মনে করো অনেক সুন্দর সুরটা, অনেক সুন্দর, কিন্তু কথা তুমি বুঝতে পারছো না। তো অডিয়েন্স কি করে, প্রথমে একটু শুনে, তারপরে শুনে দূরে চলে যায়, মানে আচ্ছা ঠিক আছে, কিন্তু আবার মনে করার সময় যখন সেই গানটা শুনতে চায়, কথা যখন বোঝে না, স্পষ্ট করে কথা না বললে তো হবে না, তখন সেই গানটাকে আসলে ও রিজেক্ট করে দেয়। আপার সময় আর পরিস্থিতির কারণে গান এখন শোনার পাশাপাশি দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? দেখার বিষয় অবশ্যই, কিন্তু যে গান মানুষের হৃদয়ে দাগ কাটে, সেটা মানুষ দেখুক বা না দেখুক, সেটা শুনবেই, ওই আগেকার রেডিওর গানের মতো। আবার একটা সময় কিন্তু আসবে যখন কিন্তু মানুষের ঘরে ঘরে শুধু রেডিওই থাকবে, মানুষ কিন্তু হেডফোন কানে লাগিয়ে কাজ করবে আর গান শুনবে, তখন কিন্তু দেখবে না। তো সুতরাং দেখার দিকে নজরটা না দিয়ে যদি ভালো করে একটা গান গাওয়া যায়, তাহলে অবশ্যই সেটা ভালো হবে। আমি আমি একটা এমনি বললাম, বাট এখন মানুষ দেখতে চায় কোনটা, অবশ্য দেখতে চায় একটু যেটা ভাইরাল, মানে নাচে গানে ভরপুর, সেটা তো আসলে গান না, সেটা হচ্ছে ভিডিও বা সিনেমা। তো ওই 5 মিনিটের একটা সিনেমা দেখে মানুষ। আপা, আমরা এই বিষয়ে আরো কথা বলবো, যাচ্ছি আরো একটি বিরতিতে। দর্শক, নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ওয়েলকাম ব্যাক টু স্যান্ডেলিনার শোবেস টুনাইট। দর্শক, আমরা ফিরে যাচ্ছি আবারও আমাদের অতিথির কাছে। আপা, 4 দশক ধরে পথ চলা আপনার, সেটির ব্যাপারে যদি জানতে চাই, প্রাপ্তিটা কেমন আপনার? প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়ে ধরতে গেলে অপ্রাপ্তি অনেক থাকবেই, কিন্তু যেটুকু পাচ্ছি, যেটুকু প্রাপ্তি, সেটা কম কি? অনেক। আমি হয়তো যেভাবে আমাকে ইউটিলাইজ করা উচিত, হয়তো সেভাবে আমাকে ইন্ডাস্ট্রি ইউটিলাইজ করছে না। সেটা নিয়ে আসলে আমি বসেও নেই, কারণ এখন সবাই এক একটা চ্যানেল। তো আমি আমার জায়গাটায়, আমি যদি আমার কিছু নতুনত্ব দিতে চাই, সেটা আমি করতে পারবো, আগে যেটার ব্যবস্থা ছিল না। তো পজিটিভ ব্যাপারগুলো আছে, নেগেটিভ কিছু ব্যাপার আছে, বাট আমি মনে করি 2026-এ এসে আমি সবসময় কিছু ইতিবাচকতায় কাজ করতে চাই, যেটা ইজি করতে চাই, সহজ করতে চাই। আমার যেটা ভালো লাগছে না, সেটা আমি না হয় নাই বা নিলাম, কিন্তু আমি আমার কাজটা করে যাব। অপ্রাপ্তির বিষয়টা জানতে চাচ্ছি। অপ্রাপ্তি তো অনেক, এটা তো থাকবেই। এটা না হয় আসলে নাই বলি, ওই যে বললাম না যে আমাকে যেভাবে আমার কণ্ঠটাকে ব্যবহার করা উচিত ছিল, জাতীয় পুরস্কার পাবার পরে আমি যখন দেখলাম যে ইন্ডাস্ট্রিতে যে আমার কণ্ঠটাকে ব্যবহার করছে না, অথচ বলছে যে আপনার কণ্ঠে ফিল্মের গান খুব ভালো লাগবে, তো এগুলো আসলে মানুষ বলেই। আমার কাজ হলো, এখন যদি বর্তমান যুগের সাথে আমি তাল মিলিয়ে চলতে চাই, তাহলে আমার কাজটা আমার করে যেতে হবে, আমি করে যাচ্ছি। এই প্রজন্মের গীতিকার ও সুরকারদের নিয়ে কি বলবেন আপনি? তাদেরকে কি করা উচিত যদি আরো বেটার করতে হয় গানের ক্ষেত্রে? অনেকে অনেক ভালো গান লিখে, কিন্তু ওদের ওদের ভেতরেও কিন্তু একটা দুঃখবোধ আছে। অনেক ভালো গান আমাকে অনেক এই তরুণরা দেয়, বলে আপা এই গানগুলোর কি হবে আসলে, কারণ ভাইরাল গান তো আমি লিখতে পারবো না। অনেকে ভাইরাল গান লিখতে পারছে না, মানে ভাইরাল মানে ওয়ার্ডিংসে খুবই ব্যাড ওয়ার্ডিংস ইউজ করতে হয়, সেটা অনেকে পারে না, আর অনেকে করে। আমি বলবো যে আসলে তার নীতিবোধটাকে
একটু সচল রাখা উচিত। পরিবারে কি এমন কোনো কাজ আমি করতে পারি যেটা আসলে ভালো নয়? তো আমার মনে হয় তাদেরও উচিত, অনেক ভালো ভালো গীতিকার আছে যারা ভালো লেখে, তাদেরও কিন্তু উচিত, কারণ ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি, তারপরে সেই প্রোডাক্টটা, যদি প্রোডাক্টই বলি, তাহলে তারপরে অডিয়েন্সের কাছে যায়। সুতরাং তুমি আমি যখন কাজটা করছি তখন আমাদেরই উচিত সবসময় সুন্দরভাবে একটা কাজ করা, যেটা আমি মানুষের সামনে তুলে ধরবো, তাহলেই তো সব কিছু ঠিক থাকে। আসলে এটা সমস্ত এথিক্সের ব্যাপার, যার যার। তাহলে কি এটা বলা যায় আমাদের ভালো রুচিবোধের অভাব এখন? অফকোর্স, রুচিবোধটাকে যদি ঠিক না করি, তাহলে তো আসলে আমি, পরিবার, সমাজ, আশপাশ, চারদিক, রাস্তাঘাট, এমনকি দুজনের যদি কথোপকথন হয়, সেটাও ঠিক থাকবে না, সুন্দর থাকবে না, একটা রেসপেক্ট থাকবে না। আর উইদাউট রেসপেক্ট কোনো কিছুই আসলে ভালো হয় না, ভালোবাসাটাও টিকে না। আপা, আপনি কষ্ট করে এসেছেন, দুটি গানের লাইন না শুনলেই নেই। তোমায় ছাড়া দিনে রাতে নিশো কেন লাগে, এই অনুভব হয়নি তোমার, তোমায় চেনার আগে। কিছুই আমার নেই বলে তো তোমার কড়া নারী, তোমায় পাবো এমন আশা কি করে ছাড়ি। বাহ, বেশ চমৎকার একটি গান শুনলাম আপা। ধন্যবাদ আপনাকে আমাদের এত সুন্দর কয়েকটি লাইন শোনানোর জন্য। অনেক ধন্যবাদ আপা আমাদেরকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আমি অনেক লাকি যে আপনার ইন্টারভিউ নিতে পেরেছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।